আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে এই রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার আশ্বস্ত করেছেন। রাজ্যে পরিবেশ বান্ধব শিল্প স্থাপনে নতুন দিশা দেখাতে আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দুটি নীতি ঘোষণা হতে চলেছে। স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ দ্বিতীয় দিন। মুখ্যমন্ত্রী এর উদ্বোধন করে বলেছেন, এই বইমেলা আগামী দিনে বিশ্বের সেরা বইমেলা হয়ে উঠবে। পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আসছে বিস্তারিত খবরে। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, বারাসাতের প্যারিচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অরিত্র মণ্ডল গত ২২ তারিখ থেকে জ্বরে ভুগছিল। গলা ব্যথা থাকায় প্রথমে ঠান্ডা লেগেছে বলে মনে করা হয়। পরদিন ঘুম থেকে ওঠার পর দু হাতে জোর না পাওয়ায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে গত সোমবার মৃত্যু হয় অরিত্রর। হাসপাতালের এমএসভিপি ইন্দিরা দে এ খবর জানান। এরপরই প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে গিলেন ব্যারি সিন্ড্রোম নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, গত এক মাসে রাজ্যে এই রোগে আক্রান্ত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তবে এটা কোনো নতুন রোগ নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই রোগের ফলে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস হতে পারে। সাধারণত পেটে বা ফুসফুসে কোনো সংক্রমণ হলে সেখান থেকে রোগ বাড়ে, তার জেরেই হাত পা অবশ হতে শুরু করে। স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আপাতত সাসপেন্ড হওয়া ওই চিকিৎসককে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, তবে এ ব্যাপারে তদন্ত চলবে। উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় পল্লবী সহ ১৩ জনকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে দ্বারস্থ হন চিকিৎসক পল্লবী। তাঁর অভিযোগ, নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হলেও এখনও পর্যন্ত পুলিশ এফআইআর এর কপি আপলোড করেনি। সহযোগিতা করতে হবে প্রসূতি মৃত্যুর কাণ্ডে অভিযুক্ত পল্লবীকে। অন্যদিকে সিআইডি তদন্তে হস্তক্ষেপ নিয়ে পল্লবীর আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি ঘোষ জানান, এ সংক্রান্ত জোড়া জনস্বার্থ মামলা শুনছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এমত অবস্থায় মামলাকারীর আবেদন সিঙ্গেল বেঞ্চে শোনার এখতিয়ার রয়েছে কিনা তার ব্যাখ্যা প্রয়োজন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ থেকে ছাড়পত্র পেলেই পল্লবীর আবেদন শুনবে আদালত। এদিকে ওই ঘটনায় মৃত প্রসূতি মামনি রুই দাসের সন্তানকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেটের সমস্যা রয়েছে তার, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মিনারা বিবি গতকাল বাড়ি ফিরেছেন, তবে এখনও ডায়ালিসিস চলছে অন্য দুই প্রসূতি নাসরিন ও মাম্পির। রাজ্যে পরিবেশ বান্ধব শিল্প স্থাপনে নতুন দিশা দেখাতে আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের দুটি নীতি ঘোষণা হতে চলেছে। শিল্প ও বাণিজ্য দপ্তর সূত্রে জানা গেছে, অচিরাচরিত শক্তি উৎপাদন এবং কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে এই দুটি নীতি প্রণয়ন করা হচ্ছে। অচিরাচরিত শক্তির ব্যবহারকে উৎসাহিত করতে এবং পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে সহায়তা করবে গ্রিন হাইড্রোজেন পলিসি। নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ম্যানুফ্যাকচারিং প্রমোশন পলিসির নামে দ্বিতীয় নীতির মাধ্যমে পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে শিল্পে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা চালানো হবে। এই দুই নীতির আওতায় পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার জন্য ছাড় দেওয়া হবে জমির চরিত্র বদলের ফি, স্ট্যাম্প ডিউটি এবং বিদ্যুৎ খরচের ওপর। ৫ ও ৬ ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। চলতি বছরে ফের রাজ্যপালের অভিভাষণের মধ্যে দিয়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রথা মাফিক রাজ্যপালকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে। তারপর রীতি মেনে রাজ্যপালের বক্তব্যের ওপর চলবে আলোচনা। এরপরে পেশ করা হবে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। উল্লেখ্য, ১০ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা হচ্ছে। ১২ তারিখ তা পেশ করা হতে পারে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বর্তমান সরকারের এটি শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে।
পরীক্ষার হলে টোকাটুকি বা মোবাইল ফোন নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে। সংসদের তরফে জারি করা এক নির্দেশিকায় পরীক্ষা কেন্দ্রের প্রত্যেক ঘরে 2 জন করে পর্যবেক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ঘরে পরীক্ষার্থীর সংখ্যা 50-এর বেশি হলে সেখানে 3 জন পর্যবেক্ষক রাখতে হবে। ভেন্যু সুপারভাইজারের পরিবর্তে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খোলার কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়। উল্লেখ্য, আগামী 3রা মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ দ্বিতীয় দিন। গতকাল বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশি বিদেশি অভ্যাগতদের উপস্থিতিতে তিনি বলেন, কলকাতা বইমেলা আগামী দিনে বিশ্বের সেরা বইমেলা হয়ে উঠবে। বই আমাদের ডাউন মেমোরি লেনে অলওয়েজ গচ্ছিত থাকে, তাই বইমেলাকে আমরা এত ভালোবাসি। Our culture is to maintain the unity and diversity always. আমি এটুকু শুধু দেখতে চাই, next future you must try to be best of the best in the world. পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় বলেন, জার্মানির ফ্র্যাঙ্কফার্টের বিশ্ব বইমেলায় অনুপ্রাণিত হয়ে শুরু হলেও এই প্রথম সেই জার্মানিকে কলকাতা বইমেলায় থিম কান্ট্রি হিসেবে পাওয়া গেল। From Frankfurt Book Fair, a group of young Bengali publishers drew inspiration during their visit in 1974 and 75. And on 5th March 1976, the first ever Kolkata Book Fair started its journey with just 52 book stalls. মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাধানাথ টোলা এলাকায় গুলিবিদ্ধ হয়ে প্রদীপ কর্মকার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত আরও একজন। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই প্রদীপ নিজের বাড়িতে বেআইনিভাবে মদের কারবার চালাচ্ছিল। সেখানেই এই কাজের সঙ্গে জড়িত ছিল নিরঞ্জন দাস নামে অপর এক ব্যক্তি। প্রতিদিনই সেখানে বহিরাগতদের আনাগোনা লেগে থাকত। গত সন্ধ্যায় নিমাই, বাপি এবং সুজয় ঘোষের দলবল প্রদীপের বাড়িতে এসে ধারে মদ চায়। এরপরই টাকা পয়সা নিয়ে শুরু হয় বচসা। সে সময় অতর্কিতে নিমাই প্রদীপ এবং নিরঞ্জনকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালায়। প্রদীপের বুকের বাঁ দিকে এবং নিরঞ্জনের বাঁ পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই প্রদীপের মৃত্যু হয়। এদিকে গুলির শব্দে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে। পুরুলিয়ার নিতুড়িয়ায় সরবরি মোড় এলাকায় পুলিশ তল্লাশি চালিয়ে নকল মদের কারখানার সন্ধান পেয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পাঞ্চেত যাওয়ার পথে একটি কারখানায় তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 1 ট্রাক নকল বিদেশি মদ, স্পিরিট এবং অন্যান্য রাসায়নিক পদার্থও পাওয়া গেছে। এই ঘটনায় 10 জনকে আটক করা হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যা উপলক্ষে চলছে মহাকুম্ভের দ্বিতীয় অমৃত স্নানের যোগ। ধর্মীয় গুরুত্বের কারণে মৌনী অমাবস্যার দিন অমৃত স্নানকে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। গত 13 জানুয়ারি থেকে শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে। গত 14 তারিখ মকর সংক্রান্তির দিন প্রথম অমৃত স্নান হয়েছিল। 13টি আখড়ার প্রত্যেকটিকে স্নানের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুণ্যার্থীদের ত্রিবেণী সঙ্গমে না যাওয়ার জন্য বলা হচ্ছে এবং যেখানে আছেন নিকটবর্তী সেই স্থানেই স্নান সারার আহ্বান জানানো হয়েছে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় বারংবার বাঘ ঢুকে পড়ার ঘটনায় চিন্তিত বন দপ্তর বাঘটির গতিবিধি অনুধাবনের চেষ্টা চালাচ্ছে। এই পরিস্থিতিতে বাঘটিকে এখনই বন্দী না করে নজরদারি চালানোর পরিকল্পনা নিয়েছে বন দপ্তর। জেলাগুলিকে বাঘের স্থায়ী বসবাসের উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বাঘের গলায় রেডিও কলার না থাকার জন্য তার গতিবিধি নজরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বনকর্মীদের কাছে। এখনও পর্যন্ত বাঘটি পুরুলিয়ায় ঢোকেনি বলে খবর। মানবাজার ও বান্দোয়ান ছাড়াও বাঁকুড়া জেলার জঙ্গল সংলগ্ন এলাকায় সতর্ক রয়েছেন বনকর্মীরা। তবে সেটি ফের ঝাড়খণ্ডে চলে গেছে বলে মনে করা হচ্ছে। দলমা রেঞ্জ এলাকায় মিলেছে বাঘের পায়ের ছাপ। পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন রাজ্যে প্রায় সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সম্ভাবনা রয়েছে তুষারপাতের। তবে সরস্বতী পুজো অবধি আকাশ পরিচ্ছন্নই থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি।
শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। গিলেন ব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এক কিশোরের মৃত্যু হয়েছে। এদিকে এই রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার আশ্বস্ত করেছে। রাজ্যে পরিবেশ বান্ধব শিল্প স্থাপনের নতুন দিশা দেখাতে আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে দুটি নীতি ঘোষণা হতে চলেছে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ দ্বিতীয় দিন। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।